প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশিদ এবং মগবাজার থেকে আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেতে চাই ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে। ব্যবসায়ীদের জন্য এবারের বাজেট কেমন হলো আপনার কাছে সামগ্রিকভাবে জানতে চাই। মোটা দাগে যেটা হচ্ছে যে এখন একটা বড় চ্যালেঞ্জিং টাইম, আমরা পার করছি। বিশেষ করে ব্যবসায়ীরা, আমাদের যেমন ইনভেস্টমেন্ট নাই, আমাদের কর্মসংস্থান আমরা ক্রিয়েট করতে পারছি না। এর মাঝে যে এই যে কর সংগ্রহের যে যে একটা আমাদের উপরে একটা অবিশ্বাস্য রকম একটা চাপ আসছে, যেটা আমরা এই সময় নিতে পারবো কিনা আমরা জানি না। এই যে এনবিআর কে নিয়ে আমরা সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে আছি অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাপাসিটি। এই জিনিসগুলোকে যদি আমরা স্ট্রাকচার না করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে যে আরো ইনভেস্টমেন্ট আসা দরকার আসবে দেশি এবং বিদেশি, এই জায়গাটা কিন্তু বাধাগ্রস্ত হবে। আপনি দেখেন এই বাজেটে একটা বড় বাজেট যে বলবো আমরা, সেটা কিন্তু না। কিন্তু এই বাজেটের দিগদর্শন ছিল না। এই বাজেটের দিগদর্শন যেখানে ছিল না, সেই জায়গাগুলো হচ্ছে বিশেষ করে আপনার এই ব্যাংকিং খাতের যে গভর্নেন্স, এই গভর্নেন্সগুলো কিন্তু আসে নাই। এ ব্যাপারে কোনো অ্যাড্রেস করা হয়নি। আপনার 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশের যে কারাপশন এখন যে লেভেলে গেছে, ইজ অফ ডুইং বিজনেস, যেটা আমাদের জন্য বিগ টাইম চ্যালেঞ্জ, এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেসড হয় নাই। আপনার আপনার রিসেন্টলি কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু প্রশংসার দাবি রাখে। এর ভিতরে যেমন লজিস্টিক আইন পাশ হয়েছে। এই লজিস্টিক আইনটা আবার যারা উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করবে ইনভেস্টমেন্ট করার জন্য। সামনে আমাদের এখানে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহ বিনিয়োগকারীদের জন্য। এই জায়গাটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এই জায়গাটাতে বলা হয়েছে 40,000 কোটি টাকা মোটা দাগে একটা ভর্তুকি দেওয়া হবে। আমরা ভর্তুকিটা কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি, কিন্তু এখানে যে সিস্টেম লসটা আছে, এটাকে কিভাবে আমরা আরো বেশি অপটিমাইজ করতে পারি সে ব্যাপারে কোনো আলোচনায় আসেনি। এখানে কিন্তু এই ভ্যাট এবং লোকাল ভ্যাট যে ইমপ্লিমেন্টেশন হবে, এই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের উপরে, ভোক্তাদের উপরেই আসবে। এটা স্থানীয় ম্যানুফ্যাকচারিংকে ডিসকারেজ করবে। আরও যে লোকাল ম্যানুফ্যাকচারিংকে যদি বাড়াতে চাই, এটাকে এই বাজেটে এই ব্যাপারে স্পেসিফিক আরও ডিরেকশন থাকা উচিত ছিল, যেটা নাই। ভ্যাটের পরিমাণ যদি বেড়ে যায়, আপনার ভোক্তারা কিন্তু পর্যায়ক্রমে অনুৎসাহিত হবে। এমনি মানুষ কেনার ক্রয় ক্ষমতার মধ্যে নাই, দ্রব্যমূল্যের দাম গগনচুম্বী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরে দ্রব্যমূল্য কমিয়ে আনার কোনো ডিরেকশন কি এই বাজেটে দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। ভ্যাট যখনই আপনি করবেন, স্থানীয় ভ্যাটের উপরে যে পরিমাণ চাপ আসবে, এবং টার্গেট বলে একটা অবাঞ্ছিত কথা আছে, যে কথাটা হচ্ছে এনবিআর এর, আপনি যাকেই জিজ্ঞেস করেন না কেন, যারা ট্যাক্স কালেক্টর তারাই পলিসি মেকার এখানে। এটা একটা দুর্বিষহ জিনিস, যেটার কিন্তু এই জায়গাটাতে সেপারেশনস এর ব্যাপারে এবার একটা কথা হওয়ার আমরা ভেবেছিলাম। কথা বলবেন যে যারা জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে আমরা আবারও আসবো। একটু যেতে চাই বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলামের কাছে। ডক্টর আইনুল ইসলাম, মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া কতটা যৌক্তিক? দেখুন, আমরা অর্থনীতি সমিতি থেকে একটা হিসাব নিকাশ করেছি। সেখানে 1,30,00,000-এর উপরে এখন পর্যন্ত 72-73 সাল থেকে 22-23 সাল পর্যন্ত পুঞ্জীভূত কালো টাকা এখানে আছে, এবং সেটি কিন্তু প্রত্যেক বছরে 33% করে বাড়ছে। এবার দেখুন, যারা বৈধ পথে ইনকাম করছে তাদের হাইয়েস্ট স্ল্যাবটা হচ্ছে 30%, আর আপনি অবৈধ পথে ইনকাম করে এখন সেটাকে হোয়াইট করার জন্য আপনি পাচ্ছেন 15% দিতে হচ্ছে। তাহলে এই যে এটা তো ইথিক্সের বিষয়, এটি জনগণ কখনো এটাকে মেনে নেবে না, এটা ভালো চোখে দেখছে না। সেখানে এই যে কালো টাকার যে, এবং সেটা কিন্তু এই আইনটা করার পরেও, মানে ভ্যাটের যে 15% বলছে, সেখানেও কিন্তু দিন শেষে যা টার্গেট থাকে সেটা কিন্তু তারা অর্জন করতে পারে না। সুতরাং এই প্রত্যেকবারেই এই কালো টাকা সাদা করার
একটা অপশন রেখে দিচ্ছে, এটি কিন্তু কোনো কাজে দিচ্ছে না। বরং এটি সাধারণ জনগণ কিন্তু এটাতে একটি বিরূপ একটা মনোভাব তারা পোষণ করছে যে আমরা বৈধ পথে ইনকাম করে আমরা দিচ্ছি ট্যাক্স, আর যারা অবৈধ পথে ইনকাম করছে এখন সুযোগ দিচ্ছে তারা সেটাকে সাদা করার। দেশের সামরিক অর্থনীতি থেকে মানি ফ্লো বাড়ানোর জন্য সরকারের একটি চেষ্টা, সেক্ষেত্রে এটি কতটুকু কার্যকর হবে বলে আপনার মনে হয়? না, মানি ফ্লো অর্থনীতিতে একটা সুফল আনে, এটা ঠিক কথা, কিন্তু এটা তো একটা জনগণের মধ্যে এক ধরনের মানে কি বিরূপ প্রতিক্রিয়া হয় যে আমি বৈধ পথে ইনকাম করছি আর যারা অবৈধ পথে ইনকাম করছে তারা সুযোগটা, ঠিক আছে তাহলে করটা কমিয়ে দেখ, যারা বৈধ পথে ইনকাম করছে তাদের জন্য কমিয়ে দেখ, তাদের জন্য ইনসেন্টিভ দেখ, তাদের উপরে থাকুক যারা কালো টাকা করছে। সুতরাং এইটা সুযোগ দিচ্ছে হয়তো সরকার কিছু মানি ফ্লোটা বাড়ানোর জন্য, কিন্তু সেটা তো দিন শেষে আমরা দেখছি না। এবং পাশাপাশি অর্থ যে পাচারের যে বিষয়টা আছে সেটাও তো বড় অঙ্কের, সেখানেও কিন্তু আইন আছে কিন্তু সেটা কিন্তু ব্যবহার করা, আইনের কিন্তু ব্যবহার হচ্ছে না। সুতরাং সেদিক থেকে অর্থনীতিতে প্রত্যেকবারে এই জিনিসগুলো আসছে, কিন্তু দিন শেষে আমরা এটা সুফল কিন্তু পাচ্ছি না। সামগ্রিকভাবে তাহলে বাজেটটা কেমন হলো আপনার দৃষ্টিতে, বা অর্থনীতি সমিতিটি কিভাবে ব্যাখ্যা করে? না, আমরা অর্থনীতি সমিতি বাংলাদেশের যে অর্থনীতি সক্ষমতা, তাতে করে আমাদের বাজেট কিন্তু এটা 1.57%, এটার চেয়ে বেশি আমরা করেছি। তবে সরকার যতটুকু বাজেট করেছে আমি যদি মনে করি দিন শেষে যদি এটা যদি সুশাসনের সাথে যদি এটা বাস্তবায়িত হতো তাহলে কিছুটা হলো যা টার্গেটগুলো কিছু আপনার অর্জন হতো। কিন্তু সেখানে দেখা যায় বছর শেষে দেখুন গতবার মূল্যস্ফীতি ছয়ের ঘরে নামিয়ে আনার টার্গেট ছিল, সেখানে আমরা মে মাসে দেখলাম 9.89%, এবং খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10-এর উপরে। সুতরাং এই যে এবারকার যে চ্যালেঞ্জটা, এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা, সেটি কিন্তু করতে গিয়ে কয়েকটি যদি মোটা দাগে বলি, যেমন ফ্যামিলি কার্ড করা, ওএমএস এর কার্যক্রম বাড়ানো এবং সামাজিক সুরক্ষা নেটটা বাড়ানো, এই কাজগুলো ঠিক আছে, এটা উদ্যোগ এবং এটা কিছুটা কাজ দিবে। একই সঙ্গে কিন্তু এখানে সুশাসনের বিষয়টা কিন্তু সেভাবে কখনো আসে না, এখানে নানান ধরনের অনিয়ম দেখা যায়, দুর্নীতি দেখা যায়। সুতরাং সেখানে কিন্তু এটি ফল দেয় না, আর যাদের কাছে যাওয়ার কথা তাদের কাছে কিন্তু পুরোপুরিভাবে এটা যাচ্ছে না। আর পাশাপাশি আমাদের যে মনিটারি পলিসি, দীর্ঘদিন আমরা এই আমাদের যে ইন্টারেস্ট রেটটা আমরা একটা ক্যাপের মধ্যে রেখেছি 6-9%, এখন কিন্তু আইএমএফ এর প্রেসক্রিপশনে কিন্তু এটা আমরা উঠিয়ে দিয়েছি, যাতে করে আমাদের কিন্তু ইন্টারেস্ট রেট বেড়েছে এবং স্বল্প মেয়াদে আমাদের বেসরকারি খাতের কিন্তু বিনিয়োগের উপর একটা চাপ আছে। সবকিছু মিলে যেটা কিছুক্ষণ আগে যে আমাদের ব্যবসায়ী যে প্রতিনিধি বললেন, রাইটলি অ্যাড্রেস করেছেন যে ব্যবসায়ীরা বেশ কিছুদিন থেকে চাপে আছে, তার উপর যদি এই যে বিশেষ করে পরোক্ষ করের বিষয়টা যদি চলে আসে, এখানে কিন্তু দিন শেষে কিন্তু সাধারণ জনগণের উপর এই চাপটা পড়ে। কারণ এখানে যারা ধনী লোক আছে তারাও যে দামে একটা জিনিস কিনছে, একজন গরিব রিক্সাওয়ালাও কিন্তু সেই দামে কিনছে। সুতরাং এখানে কিন্তু বৈষম্যটা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অর্থনীতি সমিতি বলি যে প্রত্যক্ষ করের অংশ বাড়াতে হবে, প্রত্যক্ষ করটা প্রোগ্রেসিভ হতে হবে, ধনীর উপর বেশি ট্যাক্স ধরতে হবে, এবং সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, এই কালো টাকার প্রাপ্তি, মানি লন্ডারিং, এইগুলোর উপরে চাপ দিয়ে আমাদের রেভিনিউ বাড়াতে হবে। ডক্টর আইনুল ইসলাম, আপনার কাছে আমরা আবারও আসবো, একটু যেতে চাই এবার আবার হুমায়ুন রশিদের কাছে। জনাব হুমায়ুন রশিদ, আমরা একটু আপনার মূল্যায়নটাও জানতে চাই যে কালো টাকা সাদা করার যেই সুযোগটি এবার বাজেটে রাখা হয়েছে, আপনারা এটিকে কিভাবে দেখছেন? আমরা এটা মনে করি যে এটা একটা সুন্দর চর্চা না, এটা একটা দেশের জন্য ভালো চর্চা না, হতে পারে না। আপনার একটা দেশের জন্য যখন এফডিআই আসে এবং যখন জানে যে কোম্পানিকেও এবার কালো টাকা সাদা করার জন্য সুযোগ দিয়েছে, তারা ভাবে তাহলে এ দেশে বিরাজমান করে গ্রে ইকোনমি। এই গ্রে ইকোনমির কালচারটা যখন এনকারেজড হয়, তখন কিন্তু আপনি দেশি এবং বিদেশি উদ্যোক্তারা কিন্তু তারা তারা ডিসকারেজড হয় ইনভেস্টমেন্ট করার জন্য। বিশেষ করে ব্যক্তিরা, এখানে অনেক লোক আছেন যারা ট্যাক্স পে করেন, তারা কিন্তু নিরুৎসাহিত হবেন এবং এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। অতীতে এমন কোনো টাকা সংগ্রহ হয় না এই কালো টাকাকে সাদাকরণের মাধ্যমে।
ফলে এই জি। কালচারটা কিন্তু এই ব্যাপারে একটা আপনার বক্তব্য পরিষ্কার। পরের প্রশ্নে আরেকটু যেতে চাই আপনার কাছে, যে সরকার এবার ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা বাড়াচ্ছে, এতে বেসরকারি খাত কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে আমাদের প্রথম যে জায়গাটা, যদি শিল্প খাতে যদি ইনভেস্টমেন্ট না আসে কিংবা সার্ভিস ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্টমেন্ট না আসে, তাহলে তাহলে কর্মসংস্থান হবে না। আপনি দেখেন অলমোস্ট 3 মিলিয়ন লোক কিন্তু কর্মসংস্থানের জন্য প্রতি বছর আসে। এই বছরের কিছুদিনের আগেকার বিবিএস এর যে স্ট্যাটিস্টিক্স আছে, তাতে 2.6 মিলিয়ন লোক বেকার আছে। এদের কর্মসংস্থানের জন্য কিন্তু আপনার আরো বেশি ইনভেস্টমেন্ট আসতে হবে প্রাইভেট সেক্টরে। আমাদের শুধু মানে এই গার্মেন্ট সেক্টরের উপর আমরা ডিপেন্ডেন্ট, পাশাপাশি কিন্তু আরো অনেক সেক্টর আমরা ক্রিয়েট করতে পারি যেখানে রপ্তানি হতে পারে, এবং এই রপ্তানি হলে বাংলাদেশে কিন্তু বৈদেশিক মুদ্রা আসতে পারে। এখন 100টা ইকোনমিক জোন আসছে, আপনি যদি এটাকে আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই 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 ক্যাশ ফ্লো থাকতে হবে, ব্যাংকের কাছে টাকা থাকতে হবে, এবং সেকেন্ডারি অন্যান্য যেসব মার্কেট আছে, ক্যাপিটাল মার্কেট থেকে আরম্ভ করে সেসব মার্কেটকে আরো চাঙ্গা করতে হবে। এই বাজেটে কিন্তু সেই জিনিসগুলোকে কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। ফলে আগামীতে আমার ধারণা হচ্ছে ইনভেস্টমেন্ট কমে যাবে, সরকারের কর্মসংস্থান মানে লিঙ্কেজ ভাবে কমে যাবে, এবং এই সরকারি কর্মসংস্থান যদি আমরা আমরা যদি এই কর্মসংস্থানটা না করতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব একটা সুখবর না। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বেশ কিছু পণ্যের দাম বাড়ছে। তার মধ্যে যদি আমরা দেখি যে দেশি উৎপাদিত যেই জুস, মোবাইল ফোনের টক টাইম, থিম পার্ক বা অ্যামিউজমেন্ট পার্কের সেখানেও ভ্যাট আরোপ করা হয়েছে। অর্থাৎ সরকার বিভিন্ন উৎস থেকে তাদের করটি একটু যেমন বাড়াতে চাচ্ছে, একই সঙ্গে কিন্তু এটি আসলে সাধারণ মানুষের উপরেই যে এটি পড়ে, আসলে সেক্ষেত্রে এর প্রভাব কি পড়তে পারে? আপনার এটা যখনই দাম বাড়বে দেখবেন ভোক্তা কম কিনবে, এটাই হচ্ছে একটা মনে হয় ইকোনমিক্স এর নিয়ম। যখন দাম বাড়বে মানুষ তখন কিনবে না, আর যখন কম কিনবে তখন কিন্তু প্রোডাকশন কম হবে। কম করলে আপনার কম মানে সেই উদ্যোক্তা কিন্তু তার ব্যাংকের লাইবিলিটিস পে করতে পারবে না। এটা একটা চেইন এফেক্ট বলে আমার ধারণা। ফলে আপনি কিন্তু এই জায়গাটায় অন্যান্য জায়গায় আপনি যদি পরিধি বাড়াতেন, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় ভালো হতো। তবে এইসব নতুন ইন্ডাস্ট্রি, নতুন সেক্টর, আগে এই সেক্টরগুলো ছিল না ওভাবে স্ট্রংলি। এখন এই সেক্টরগুলো গ্রো করছে, এই সেক্টরগুলো আরো গ্রো করার সুযোগ দিতে হবে। আমার কাছে মনে হয় আরো বেশি এখানে কিন্তু স্মল ইন্ডাস্ট্রিগুলোও আছে যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এইসব ইন্ডাস্ট্রি গ্রো করতে দিতে হবে, আচ্ছা। এবং এদেরকে আপনি যদি আপনি এফেক্টিভ ভিএটি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার কাছে এই ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে আপনার যারা এই ট্যাক্সগুলা কালেক্ট করে তাদের। আমাদের এখানে কিন্তু অনেক গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটাকে জি। বের করলেই আমাদের ওই গ্রে মার্কেট থাকবে না, গ্রে মানি থাকবে না, ব্ল্যাক মানি হোয়াইট করার প্রশ্ন আসবে না, এবং আরো বেশি ইনভেস্টমেন্ট জি। আসবে, যা দিয়ে কিন্তু কর্মসংস্থান হবে। আপনি আমাদের সঙ্গে আছেন। আমরা আবার একটু যেতে চাই বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলামের কাছে। ডক্টর আইনুল ইসলাম, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেমন দিক নির্দেশনা কি এই বাজেটে রয়েছে? এই ব্যাপারে আপনার মতামত কি? আমরা দেখতে পাচ্ছি যে গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি 9%-এর উপরে, সেখানে এটি 6.5% 1 বছরে কিভাবে নেমে আসবে? না, দেখুন, গত বছর কিন্তু আমাদের টার্গেট ছিল 6%। সেখানে তারা সংশোধিত বাজেটে কিন্তু সরকার এটিকে 7.5% করে রাখলো, কিন্তু আমরা মে মাসে দেখলাম এটি 9.89%, অর্থাৎ 9-এর অনেক উপরে, 10-এর কাছাকাছি। এবং খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10-এর উপরেই বেশ কয়েক মাস থেকে সেটি চলছে। এবং যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলোতে এই ইনফ্লেশন কমাবে, এটি আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে আসলে মূল্যস্ফীতি কমানোর অন্যতম ইনস্ট্রুমেন্ট টুল হচ্ছে মনিটারি পলিসি। বাংলাদেশে মনিটারি পলিসি নানান কারণে কিন্তু এটি কাজ করে না। সুতরাং রাজস্ব নীতির এখানে সহায়ক রাজস্ব নীতি, এটির সক্ষমতা যদি বাড়ানো যায় তাহলে হয়তো কিছুটা হতে পারে। যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, ওএমএস এর কার্যক্রম বাড়ানো, এবং যে ফ্যামিলি কার্ড, একই সঙ্গে যে আমাদের সামাজিক নিরাপত্তার যে বলয় আছে সেটিকে বাড়ানো,
এগুলো যদি করে তাহলে কিছুটা হলেও হতে পারে। একই সঙ্গে কিন্তু আমাদের উৎপাদন বাড়াতে হবে, বিশেষ করে কৃষি শিল্পের উৎপাদন যদি বাড়ানো হয়। আমার বাজার অর্থনীতিতে আমি মনে করি যে দ্রব্যের যোগানের উপর যদি গুরুত্ব দেওয়া যায়, যোগান এবং চাহিদা মিলে কিন্তু একটা সহনীয় পর্যায়ে কিন্তু প্রাইস চলে আসবে। সুতরাং সেই দিকেই ব্যবস্থা নেওয়া উচিত। এবং যেটা জনাব আমি আইনুল ইসলাম, আগের এবারের বাজেটে আইএমএফ এর যে প্রেসক্রিপশন তার প্রভাব কতখানি দেখতে পাচ্ছেন আপনি? এটি তো আপনি এটি শুরুতেও কিন্তু আমি বলেছি যে এটি একবারে আইএমএফ যেভাবে চাচ্ছে, আইএমএফ এ কর জিডিপি রেশিও 10-এ নিয়ে যেতে বলছে, সরকারও কিন্তু তাই বলছে 10-এ নিয়ে যাওয়ার। এবং আইএমএফ বলছে যে ইনফ্লেশনটা 6.6, এটা সরকার কিন্তু 6.5 দিচ্ছে। এবং যে সংস্কার যে কত কাজগুলো করা হচ্ছে সেগুলোও কিন্তু আমরা এই বাজেটের মধ্যে দেখছি। সুতরাং আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু ওদের অনেকাংশে এবারকার বাজেট কিন্তু প্রতিফলিত হচ্ছে। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যারা সরকারি চাকরিজীবী তাদের উপরও এই সর্বজনীন পেনশন স্কিম সেটি তার আওতায় আসবে। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই স্কিমে তাদের নিয়ে যাবার যে প্রক্রিয়া চলছে সেখানে তারা বিরোধিতা করছেন, তারা আন্দোলন করছেন। সরকারি চাকরিজীবীরা কি এর সঙ্গে একমত হবেন, অথবা এর প্রভাব কি পড়বে? দেখুন, আমাদের যেসব দেশে এই সর্বজনীন পেনশন ব্যবস্থাটা চালু আছে এবং কাজ করছে, সেখানে কিন্তু, যেমন আমি চায়না এবং ইন্ডিয়ার কথা জানি, সেখানে কিন্তু এই যখন শুরু হয় তখন কিন্তু বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আমাদের যে নিরাপত্তা যে আছে তাদেরকে প্রথম নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু তখন জনগণের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয় এবং সবাই এটাকে এগিয়ে আসে। কিন্তু বাংলাদেশে এক ধরনের, আমি লক্ষ্য করছি, এক ধরনের বৈষম্য রেখেই কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমটা করা হলো। যদিও এখানে ট্রায়াল এরর বেসিস আস্তে আস্তে সরকার এবং অন্যান্য যেগুলো আছে সবাইকে যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু শিক্ষকদের এটি কোনো বাধা থাকার কথা না। শিক্ষকদের বাধা ওই জায়গায় যে সরকারি কর্মচারী কর্মকর্তা এটার বাইরে থাকছে, কিন্তু বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, সেখানে কিন্তু এটাকে কে বলে সার্বজনীন পেনশনের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এখন ভালো শিক্ষক যারা আছেন, ভালো স্টুডেন্ট যারা আছেন, তারা কিন্তু এখন ওই সরকারি চাকরির দিকে ঝুঁকে যাচ্ছে। এতে করে একটা মানে দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়বে। সুতরাং সেদিকে কিন্তু লক্ষ্য রেখে সবাইকে নিয়ে আসা যদি উদ্যোগ থাকে তাহলে। আপনি আমাদের সঙ্গে আছেন। আবার একটু যেতে চাই জনাব হুমায়ুন রশিদের কাছে। জনাব হুমায়ুন রশিদ, আমরা দেখতে পাচ্ছি যে এফবিসিসিআই বলছে যে বাজেটের ঘাটতি মেটাতে বিদেশি উৎসে নির্ভরের পরামর্শ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই, তারা বলছে যে দেশীয় উৎস থেকে ঋণ নিলে ব্যবসা বিনিয়োগ সংকটে পড়তে পারে, সেক্ষেত্রে বিদেশি উৎস থেকেই এটি নেবার পরামর্শ। আপনাদের মূল্যায়ন কি? আমরা এখন দেশে আপনার এই যে কস্ট অফ ফাইন্যান্স এটা অনেক বেশি, এর জন্য বিসিসিআই হয়তো অল্টারনেটিভ সোর্সের কথা বলছে। তবে আমার মনে হয় আমাদের দেশ থেকে কিন্তু আমাদের ক্যাপিটাল নেওয়া এই মুহূর্তে অত্যন্ত ভালো, কারণ কারেন্সি রিস্ক ইজ ভেরি হাই। এই কথা চিন্তা করলে আমার ধারণা যে আমাদের দেশে এখন অল্টারনেটিভ অনেক জায়গায় কিন্তু এই এই ধরেন আপনি রিটায়ারমেন্ট ফান্ড আছে, আপনার অন্যান্য ফান্ড আছে, এইসব ফান্ডে কিন্তু আমরা এখনো যারা উদ্যোক্তা আমরা কিন্তু এখনো ওইখানে মানে ট্যাপড হতে পারি নাই। আমরা ক্যাপিটাল মার্কেটকে ওইভাবে চাঙ্গা করতে পারি নাই। তারপরে এখন আবার ক্যাপিটাল মার্কেটে গেইন ট্যাক্সের উপর আবার ট্যাক্স চলে আসছে। এই ধরনের ট্যাক্সের উপর ট্যাক্স আসাতে আমাদের একদম স্পেসিফিক ডিরেকশন নাই, যার জন্য কিন্তু আমরা আমরা আমাদের দেশে ভবিষ্যতে উদ্যোক্তা তৈরি কিংবা উদ্যোক্তা হওয়ার জন্য লোকজন আর ইন্টারেস্ট দেখাবে না। কেউ বিদেশে চলে যাবে কিংবা কেউ সরকারি চাকরিতে, ওই যে উনি বললেন আমার পূর্ববর্তী বক্তা, যে সরকারি চাকরি এটার অনেক বেশি লোভজনক, এর চাইতে উদ্যোক্তা তৈরি হওয়ার যে ইচ্ছা এটা আর থাকবে না। এটা করতে হলে আমাদেরকে এই এই অনেকগুলো জিনিস, পলিসি রিফরমেশনস গুলো দরকার। কিভাবে আরো বেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা যায়, কি দেশি কি বিদেশি সব জায়গা থেকেই এই ইনভেস্টমেন্ট করার জন্য পলিসি রিফরমেশনস একটা অন্যতম পার্ট, যেটা আমাদের হয় নাই। এই জায়গাটাতে আমরা কিন্তু পলিসি রিফরমেশনস এর জন্য আইএমএফ এর প্রেসক্রিপশনটা আমরা নিয়েছি ঠিকই,
ট্যাক্স কালেকশনের জন্য, কিন্তু পলিসি রিফরমেশনের জন্য মানে আমরা করতে পারি নাই। আমি এর আগেও বলেছি, যিনি এই পলিসি মেকার উনি পলিসি আবার অ্যাপ্লাই করছেন। এখানে এনবিআর এ দুটা পার্ট থাকা উচিত ছিল, যেটা একটা হচ্ছে যে পলিসি মেক করবেন যিনি, এবং যিনি ট্যাক্স কালেক্ট করবেন, এটা দুই বিভাগ থাকা উচিত ছিল, হয়নি। আমার জি। ধারণা, আমার স্বল্প জ্ঞানে আমি যেটা মানে বলতে চাই, আজকে দেখেন আজকে ইন্ডাস্ট্রি কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে আছে। আপনি দেখেন যে নিঃসন্দেহে এই বাজেট নিয়ে আরো আলোচনা সমালোচনা হবে এবং নিশ্চয়ই সংসদীয় নিয়ে আলোচনা হবে এবং এটি প্রস্তাবিত বাজেট সবশেষ কি হয় আমাদের চোখ থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আইনুল ইসলাম, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেবার জন্য।